আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ 16টি সংস্থার সাথে ইসির বৈঠক। আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনে প্রার্থীরা ফিরে পেলেন আরো 28 জন। পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রায় 2 মাস। বাংলাদেশে থাকবে ইইউর মিশন। ভোটের সময় থাকবেন 2 শতাধিক পর্যবেক্ষক। প্রত্যেক ধাপে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে শিশু নিহত, আহত হন আরো একজন। ক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ, ভাঙচুর। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2 শতাধিক। জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ 16টি সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সকালে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর 16টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় বৈঠক। এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন বাহিনীর মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত 35 জনের শুনানি হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর 2 আসনের জামায়াত প্রার্থী আব্দুল মবিন সহ 28 জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। 5 জনের আবেদন বাতিল এবং 2 জনের আপিল স্থগিত। প্রতিদিন 70টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার সকাল থেকে জাতীয় পার্টির 2টি আপিল গৃহীত হয়েছে। আরও 4টির শুনানি হবে। এর আগে শুনানির প্রথম দিন ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ 52 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। প্রার্থীতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য 645 জন আপিল করেন নির্বাচন কমিশনে, যার উপর আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। তাড়াহুড়াজনিত কারণে স্বাক্ষর করতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আমি আপিল করার পর আপিল মঞ্জুর হয়েছে আমার। লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়, আমরা ছোট দল, নতুন প্রার্থী, আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি। আমরা আমাদের আর্গুমেন্ট প্লেস করেছি, কাগজপত্র প্লেস করেছি। মাননীয় কমিশনার বৃন্দ স্যাটিসফাই হয়েছেন, ওনারা প্রত্যেকে স্যাটিসফাই হয়ে ওনারা ওনাদের ভার্ডিক্ট দিয়েছেন। পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মতামত দিয়েছে দলটি। দুপুরে রাজধানী গুলশানে পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান পর্যবেক্ষক ইয়ার গ্যাপস। তিনি জানান, গণভোট নয়, শুধু সংসদ নির্বাচনেই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। বলেন, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত্যাশা করে ইইউ। ইয়ারিয়া জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে 2 মাসের মতো সময় লাগবে বলে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকে অপরিহার্য আখ্যা দেন ইইউ নির্বাচন পর্যবেক্ষকের দলের প্রধান। The mission is here to assess the extent to which elections are conducted in compliance with national law as well as the regional and international standards Bangladesh has signed up to. The mission will observe and analyze the legal framework, the work of the electoral administration, the campaign environment, and the conduct of candidates and their supporters. মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন একজন। ভোরের দিকে হোয়াইকেং ইউনিয়নে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মধ্যরাত থেকে মিয়ানমারের ভেতর বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাচ্ছিলেন তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোরের দিকে গুলিবিদ্ধ হয়ে সুলতান আফনান নামের এক শিশু নিহতের খবর পেলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও বিজিবি। আদিল নামে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এর আগে বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। এলাকার পরিস্থিতি এখন শান্ত। সড়কের যে অবরোধ ছিল সেটি সেনাবাহিনী এবং বিজিবি সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেটি স্বাভাবিক হয়েছে। এখন যান চলাচলও স্বাভাবিক রয়েছে। আমি যে এলাকায় ঘটনা ঘটেছে হোয়াইকং এলাকার টেকনাফের, সেখানেই আছি। আমরা এখন মূলত আমতলী এখানে পুলিশ ফাঁড়ির
সামনেই অবস্থান করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা চেষ্টা করেছি বিজিবির সাথে কথা বলার জন্য। বিজিবি এখনো পর্যন্ত ব্রিফিং করেনি বা কিছু বলেনি। আজকের যে ঘটনা সেটি নিয়ে কোনো ব্রিফিং করেনি। আর হচ্ছে আমরা দেখছি অন্যান্য সময় যেভাবে মিয়ানমারে আরকান আর্মি এবং মিয়ানমারের সেনাবাহিনীর সাথে গোলাগুলির সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যরা যেভাবে পালিয়ে এসেছিল, ঠিক একইভাবে আজকে মিয়ানমারের যে আরকানের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী রয়েছে, সশস্ত্র গোষ্ঠীর প্রায় 49 জন সদস্য ইতিমধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তারা মিয়ানমারের আরকান আর্মির সাথে কিন্তু তাদের যে আরকান সেটি উদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তো তারা পালিয়ে এসে এখন কিন্তু তারা বাংলাদেশে আসার পরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে এবং তাদের অনেকেই গুলিবিদ্ধ সহ বিভিন্নভাবে আহত আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে এখন আমি সীমান্ত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিয়ানমার এবং বাংলাদেশের আমাদের দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও বিক্ষোভ সহিংসতায় অগ্নিগর্ভ ইরান। শুক্রবার রাতভর গোটা দেশ উত্তাল ছিল সরকার বিরোধী স্লোগানে। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এদিকে ইরানে আবারও অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারনেট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এখন পর্যন্ত 65 জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি এই সংখ্যা 2 শতাধিক। শুক্রবার রাত তেহরানের সড়কে সড়কে অবস্থান লাখো জনতার। সরকার বিরোধী স্লোগান উত্তাল রাজপথ। আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার আখ্যা দিয়ে কামনা করা হচ্ছে তার মৃত্যু, তোলা হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও আন্দোলন যেন আরো তীব্র হয়ে উঠছে। এর মধ্যে যা ছড়িয়ে পড়েছে 31 প্রদেশের সবকটিতেই। বিক্ষোভ সহিংসতায় রীতিমতো রণক্ষেত্র ইরান। বৃহস্পতিবার একদিনেই 8 IRGC সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। হাসপাতাল সূত্রের বরাতে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে 2 শতাধিক আন্দোলনকারীর। গ্রেফতার করা হয়েছে প্রায় 2500 মানুষকে। দাঙ্গায় জড়িতদের মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আবারও বিদেশি ইন্ধনের অভিযোগ তুলেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সরকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই দাঙ্গায় তাদের হস্তক্ষেপ ও ভূমিকা রয়েছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করেছে। প্রতিদিনই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারও ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরান বিরাট সমস্যায় রয়েছে। আমার মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করেছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি। আমরা পরিস্থিতি খুব সাবধানে পর্যবেক্ষণ করছি। যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমরা এর সাথে জড়াবো, তাদের শিক্ষা দেব। এদিকে সরকারের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইন্টারনেট ব্ল্যাকআউট